বিজেপি সমর্থকেরা যেভাবে দলটাকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়েছে, এখন যদি তাদের দিল্লির নেতারা এইভাবে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেন, 2026 ইলেকশনের পর যদি বিজেপির পরাজয় হয়, এই বিজেপি কর্মীরাই কিন্তু তাদের রাজ্যের যে নেতা আছে তাদেরকে বাড়িতে থাকতে দেবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। সর্বভারতীয় রাজনীতির প্রয়োজনে মমতা ব্যানার্জি এবং তার দল এবং সরকারের যে আদালত নির্দেশিত বিভিন্ন তদন্ত, সেই তদন্তগুলোকে কিন্তু রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করছে, যেটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে এমনকি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও একটা ক্ষোভের জন্ম দিচ্ছে। বিজেপি কর্মী সমর্থক তারা এই তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে প্রাণটা দিয়েছেন, তাদের সম্পত্তি গেছে, অনেকে এখন গ্রামে ঢুকতে পারেন না। কাজেই তাদের এই যন্ত্রণাটা এবং তাদের এই যে আবেগ, যে এই সরকারটা তৃণমূল সরকারটার বিরুদ্ধে আমরা এবং তৃণমূল সরকারের এই অপশাসন সরিয়ে আমরা আমাদের দলের সরকার আনব, এই যে রাজনৈতিক আবেগ, এটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর হাতে এবং পুলিশ এবং প্রশাসনের হাতে তারা চরম অত্যাচারিত, তাদের কিন্তু অন্য কোনো চাহিদা নেই। এখনো অনেকে নিজের বাড়ি থেকে পলাতক। হ্যাঁ, তারা বাড়িতে থাকতে পারছেন না, তাদের পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, তাদের জমি তারা চাষ করতে পারছেন না, তাদের রুটি রুজি চলে যাচ্ছে এবং তারা একটা অসহায় অবস্থায়। তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় বিজেপিটা করছেন না, তারা বিজেপিটা করছেন একটা আদর্শ থেকে। তারা বিজেপিকে ভালোবাসেন, তারা চান যে তৃণমূলের এই অপশাসনটা দূর হোক। খুব দুর্ভাগ্যের বিষয়, সর্বভারতীয় রাজনীতির স্বার্থে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই বাংলার যে লাখো লাখো বিজেপি কর্মী সমর্থক, এদের কিন্তু যে আবেগ, এদের যে যন্ত্রণা, এইটাকে কিন্তু উপলব্ধি করছেন না। এইটাতে উপলব্ধি না করে তিনি একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারকে এখানে টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। একদিকে চুরির দায়ে যদি দিল্লির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে যেতে হয়, যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কেন বাকি থাকবেন যদি অভিযোগ সত্যি হয়? সরকার এবং শাসক দল যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তারা সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেবে, এটা তো সম্ভব নয়। তাহলে সিবিআইকে এই তদন্ত করতে হবে এবং এই তদন্তের জন্য তারা যথেষ্ট থেকে বেশি সময় পেয়েছেন। আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, একদম সোজা সাপটা নিয়োগ দুর্নীতি হয়েছে। আজকে এসএসসির কর্তা থেকে আরম্ভ করে সকলের জেলে থাকা উচিত। তারা কেউ বলছেন না হয়নি, সুপ্রিম কোর্টও বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তা অ্যারেস্ট করতে পারছে না কেন? তা যদি যারা দোষী, আমি বেছে বেছে অ্যারেস্ট করব। পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে ব্রাত্য বসু কেন অ্যারেস্ট হবেন না? ব্রাত্য বসু তিনি তার একাধিক সাক্ষাৎকার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি বলছেন হ্যাঁ তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে, আমি তৃণমূলের ছেলেদেরই চাকরি দেবো। কিভাবে দেবো, কিভাবে পাবে বলবো না। তার অনুগামী বলছেন দাদা তো আমাদের 100 জনের চাকরি দিয়েছে, আর ওদের তো 100 গুণের অনেক বেশি চাকরি দিয়েছে, তারপরেও দাদার বিরুদ্ধে ওরা বলে একটু কৃতজ্ঞতা নেই। এইসব তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এগুলো তো আমরা বলছি না, সিপিএম, কংগ্রেস, বিজেপির কোনো নেতা বলছে না। সিবিআই হচ্ছে সারা ভারতবর্ষে, আর সিবিআই এবং ইডি মানে সব থেকে প্রিমিয়ার তদন্তকারী সংস্থা। তা আপনি কি মনে করেন যে সরকার এবং শাসক দল যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তারা সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেবে? এটা তো সম্ভব নয়। আমি বলছি যে প্রমাণ যেভাবে নষ্ট করা হয়েছে, তাতে করে এখন যারা অপরাধী বা অভিযুক্ত বা যারা সন্দেহভাজন, তাদেরকে তো আর সিবিআইয়ের অফিসাররা মেরে কথা বার করবে না। দুটো বিষয়, একটা হচ্ছে হয় এই দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে রাজনৈতিক, সত্যি নয়, আর 2 নম্বর হচ্ছে যে তদন্তকারী সংস্থা, তার যিনি মালিক, যার নিয়ন্ত্রণে তদন্ত চলছে, তাদের নির্দেশেই তদন্ত আর এগোচ্ছে না, তদন্ত কোনো উপসংহারে প্রবেশ। বিজেপি রাজ্য অফিসে কিন্তু বলা হয়েছিল এটা মুখ্যমন্ত্রীর চেয়ারকে ব্যবহার করে একটা তোলাবাজি। এটা আমি বলছি না, বা এটা অন্য কোনো দল বলেনি, বিজেপি বলেছিল। এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই তদন্ত তো খুব দীর্ঘায়িত হওয়ার জায়গা নেই। এরা কিন্তু তাদেরকে দেখা গেল পরিষ্কার, তারা 5 থেকে 10 লক্ষ টাকা, কেউ স্যান্ডো গেঞ্জি পরে, কেউ গামছায় তোয়ালেতে মুড়িয়ে টাকা নিচ্ছেন। এবং এটা জায়েন্ট স্ক্রিনে দেখানোর পরে প্রধানমন্ত্রী 2016 নির্বাচনে প্রচারে এলেন এবং তিনি বললেন যে এই নারদার
এর একজনকেও ছাড়া হবে না, আমি শেষ থেকে ছাড়ব। তাহলে কি হতো, কার্যত তৃণমূল দলটাই কিন্তু উঠে যেত। কারণ 6 জন সাংসদ, 8 জন মোট রাজ্যসভার লোকসভা মিলিয়ে, এবং একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্তা, তাদের যদি জেলে যেতে হতো এবং তাদের সাংসদ পদ খারিজ হয়ে যেত, তাহলে যে রাজনৈতিক অস্থিরতার মুখে তৃণমূল পড়তো, তাতে যে রাজ্য মন্ত্রিসভার যে মন্ত্রী এবং নেতারা এই নারদকাণ্ডে টাকা নিয়েছিলেন, তারাও কিন্তু বিপদে পড়তেন। এই নারদ স্টিং অপারেশন যে সাংবাদিকের হয়েছিল, অর্থাৎ ম্যাথিউ স্যামুয়েল, তাকে বারবার সমন করা সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না, তিনি অসুস্থ, এমন বাহানা দিয়ে তিনি সিবিআইকে সহযোগিতা করছেন না। লালকৃষ্ণ আদবানি আর একবার এথিক্স কমিটির বৈঠক ডাকবেন এবং সেই বৈঠকে তৃণমূলের 6 জন লোকসভার সাংসদ এবং 2 জন রাজ্যসভার সাংসদ তারা জেলে যাবেন, তাদের সাংসদ পদ খারিজ হবে। এর মধ্যে তো কোনো তদন্তের ব্যাপার নেই, কোনো ম্যাথিউ স্যামুয়েলের গল্প নেই। অভিযোগ উঠেছিল যে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এটা মেলাইন করবার জন্য এটা পরিকল্পিতভাবে তৃণমূলেরই অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিকল্পিতভাবে করিয়েছেন, এমনটা শুভেন্দু অধিকারী অভিযোগ করে থাকেন। যদি এটা হয়েও থাকে, তাহলে তারা যে ঘুষ নিয়েছেন এইটা তো অসত্য নয়, এবং একজনও অভিযুক্ত কিন্তু আজ পর্যন্ত বলেননি যে আমি ঘুষটা নিইনি। এমনকি যে শুভেন্দু অধিকারীর কথা আপনি বললেন, তিনিও কিন্তু একাধিক সাক্ষাৎকারে বলেছেন একমাত্র নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির কোনো অভিযোগ নেই। অর্থাৎ অভিযুক্তরা প্রত্যেকে স্বীকার করে নিচ্ছেন তারা ঘুষ নিয়েছেন। ভিডিওর 3টে ফরেন্সিক অডিট হয়েছে এবং তাতে সরকারি ফরেন্সিক ল্যাবরেটরি বলে দিয়েছে যে এই ভিডিও হচ্ছে অরিজিনাল, এতে কোনো কারসাজি নেই, কোনো ফেক ব্যাপার নয়, এটা অরিজিনাল। আর সহযোগিতা অসহযোগিতার কোনো প্রশ্ন নেই। তাকে এই যে ডাকা হচ্ছে, সিবিআই যে ডাকছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকছে এবং তাকে শুধুমাত্র হ্যারাস করে মূল মামলাটায় যাতে মূল অভিযুক্ত তারা যাতে শাস্তির আওতায় না আসে, সেটাকে যাতে আরও দীর্ঘায়িত করা যায়, এই জন্য করছে। স্যাম ম্যাথুয়েল তিনি ভিডিও করেছেন, সাক্ষাৎকার ভিডিও করেছেন এবং সেই ক্লিন অপারেশন সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এটা সত্যি। এখানে এই ম্যাথিউ স্যামুয়েল আর আসে কোথা থেকে?